নমস্কার, আমি এস বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, প্যারা টিচারদের শুধু নয়, এই বেতন বৃদ্ধির আবহে বিভিন্ন সময় এবং কাল পার হবার পর এবং বিভিন্ন প্রতিশ্রুতি পার হবার পর বেতন বৃদ্ধির বিষয়টা আস্তে আস্তে যখন ফিকে হয়ে আসছে, সেই আবহে জনৈক পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির নেতৃত্ব সংবাদ সূত্রে তার যে বক্তব্য শোনা যাচ্ছে, সচরাচর সাধারণত সেই বক্তব্য আর 5টা ভুক্তভোগী পার্শ্ব শিক্ষক, সমগ্র শিক্ষা অন্যান্য কর্মী, এসএসকে এমএসকে শিক্ষা বন্ধু, একাডেমিক সুপারভাইজার, পৌরসভা মাদ্রাসায় এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আংশিক সময় শিক্ষক সবারই বেতন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সেটা খুবই একটা গ্রহণযোগ্য বক্তব্য বলে মনে করা উচিত। সেটা কি, যে সবারই অভাব, এই টাকায় সামান্য অর্থে বেতন নয়, সামান্য অনারারিয়াম মানে সাম্মানিক বেতন তো দেয় না, যেন একটা সম্মান প্রদর্শন করে, টাকার বিনিময়ে কিছু সম্মান সবারই ক্ষেত্রে, বা ভাতা, বেতন হলে তো সমস্যা মিটিয়ে যেত। তাহলে তো যেসব প্রতিশ্রুতি, যেসব নেতৃত্ব তার সামনে জিও আকারে এনে দেবার কথা বলছেন, সেই সব পে স্কেল, বেতন কাঠামো, 3 গুণ বেতন, অন্যান্য অবসরকালের সুযোগ সুবিধা, তাহলে তো হয়েই যেত। যেহেতু নামটা বেতন হয়নি বলেই তো যত গণ্ডগোল। আচ্ছা, এবার সেই বেতন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, অভাব অভিযোগের পরিপ্রেক্ষিতে সবারই বেতন বৃদ্ধির প্রয়োজন আছে, সেটা অনুভব করেছেন এবং সে বিষয়ে তিনি প্যারা শিক্ষকদের পক্ষ থেকে আদালতে মামলা করেছিলেন। 1 টাকা বৃদ্ধি, গ্রুপ ডি গ্রুপ সি থেকে অন্তত 1 টাকা বেতন বৃদ্ধি যেন হয়, সে প্রসঙ্গে কিছু বক্তব্য রাখা প্রয়োজন বলে মনে করছি। বেতন বৃদ্ধি কখনো কি আদালতে মামলা করে মেলে, বা বেতন বৃদ্ধি ঘটানো কি সম্ভব? যেখানে চুক্তিভিত্তিক বা অন্যান্য ভিত্তিতে যেখানে নিয়োগ হয়, প্রসিডিউরটা যেখানে নামকরণ হিসাবে, যেমন এসএসকে এমএসকে তে যখন নিয়োগ হয় তখন কাউকে কিন্তু টিচার হিসেবে নিয়োগ করা হয়নি, সম্প্রসারক সম্প্রসারিকা। ঠিক তেমনি পার্শ্ব শিক্ষকদের যখন নিয়োগ করা হয় তখন তাদের শিক্ষকের সঙ্গে প্যারা শব্দটা জুড়ে দিয়ে একটা আইনের বা ফোঁকড় সরকার, যে সরকারই হোক বা যে শিক্ষা মিশনই হোক, তারা কিন্তু রেখেছে, যাতে ভবিষ্যতে এটা নিয়ে কখনোই কোনো রকম আইনের আশ্রয় গিয়ে জয়লাভ করা সম্ভব না হয়। তাহলে কোন বেসিসে, কিসের ভিত্তিতে আদালতে মামলা করে যে নিয়ম পরিবর্তন ঘটানো বা আইন পাশ করানো সম্ভব, সেটা ভেবে দেখার দরকার আছে। সুপ্রিম কোর্ট রায় দেয় সমকার্যে সম বেতনের। হ্যাঁ, সুপ্রিম কোর্টের এ রায় কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু মান্যতা দিয়েছে, একদমই যে মানেনি সেটা কিন্তু নয়। চুক্তিভিত্তিক যেসব সরকারি গাড়ি চালকরা ছিলেন, তারা কিন্তু স্ল্যাব অনুযায়ী একটা বেতন কাঠামোর দিকে কিন্তু তারা চলে গেছে এবং সেই অনুযায়ী তাদের বেতন কিন্তু তারা পাচ্ছে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায়। কি হিসাবে এটা মর্যাদা পেল, যদি একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখতে হবে তারা গাড়ি চালক হিসাবে সমকাজ, অর্থাৎ সারা সময় যে সমস্ত পার্মানেন্ট ড্রাইভাররা গাড়ি চালানোর কাজটা করছে, এই সমস্ত অস্থায়ী গাড়ি চালকরা ঠিক একই কাজ করছে, সমবেতন এরাই পাওয়ার যোগ্য, কারণ এরা সম কাজ করছে। তাদের নিয়োগটা তাদের কিন্তু কোনো রকম রিটেন টেস্ট বা
কোনো রকম উচ্চতর পর্যায়ের ম্যানেজিং কমিটি বা প্রশাসনিক কমিটির বা রীতিমতো স্কোরিংয়ের ভিত্তিতে নিয়োগ হয়নি। যথেষ্ট স্কিলিং, তার ড্রাইভিং লাইসেন্স এবং তার একটা মোটামুটি প্রমাণসূচক শিক্ষাগত যোগ্যতার পরিপ্রেক্ষিতে তার স্কিলের ভিত্তিতে যাদের নিয়োগ হয়েছে। যারা পার্মানেন্ট নিয়োগ হয়েছে তারাও যে প্রসিডিওর নিয়োগ হয়েছে, যারা অস্থায়ী ছিল তারাও সে একই প্রসিডিওর নিয়োগ হয়েছে, কিন্তু বেতনটা ফারাক ছিল। সেসব ক্ষেত্রে সমকাজে সমবেতন নির্দেশটা খাটে, কিন্তু শিক্ষাক্ষেত্রে, বিদ্যালয় ক্ষেত্রে শিক্ষকদের সমকাজে সমবেতন এসএসকে এমএসকেরাও দাবি করতে পারে না। যদিও সমকাজে সমবেতনের কাজটা কিন্তু এসএসকে এমএসকে বা পৌরসভা মাদ্রাসারা বা এবং যারা ওই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে আছে তারা কিন্তু একযোগে আক্ষরিক অর্থে সমকাজে সমবেতনের দাবি করতে পারেন। কিন্তু পারলে তো হয় না। তারাও যতই আইনে আশ্রয় নেক না কেন, আইনের কোনো এক জটিলতায়, কোনো এক আইনের ফাঁকে তাদের সেই দাবিটা কিন্তু নস্যাৎ হয়ে যাবে। কারণ তাদের নিয়োগের পদ্ধতিই আছে যত গণ্ডগোল। যখন তারা আদালতে তাদের সপক্ষে যখন সমস্ত তথ্য এবং তত্ত্ব পেপারস যখন সাবমিট করা হবে, সেখানে কিন্তু যা লেখা আছে, যেসব যোগ্যতা বা যেসব নিয়োগের প্রাথমিক শর্ত এবং নিয়োগের পর তাদের কি কি করণীয়, সেই সমস্ত তথ্য কোর্টে সাবমিট করে কিন্তু বেতন বৃদ্ধি ঘটিয়ে পূর্ণাঙ্গ পে স্কেলে যাওয়া সম্ভব নয়। কারণ আপনারা প্রত্যেকে যারা এসএসকে এমএসকে শিক্ষক আছেন, তাদের সেই সময়কার সেই সব রুলস অ্যান্ড রেগুলেশনের বইটা ভালো করে ঘেঁটে দেখার জন্য আমি অনুরোধ করছি। সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদেরও বলছি তাদের নিয়োগের ইতিহাসটা ভালো করে জানতে, তাদের কোন উদ্দেশ্যে নিয়োগ হয়েছিল এবং তাদের বেতন কিভাবে হবে, তাদের কার্যপ্রণালী কীরকম হবে, তাদের অন্যান্য সুযোগ সুবিধা কি হবে বা আদৌ সুযোগ সুবিধা কথা উল্লেখ ছিল কিনা, সেই সব ইতিহাস বা সেই সব রুলস অ্যান্ড রেগুলেশনের বইটা ভালো করে ঘাঁটলেই পরিষ্কার বুঝতে পারবে যে কোর্টে গিয়ে এইসব তথ্যের ভিত্তিতে ফেভারে রায় পাওয়া অসম্ভব। সেটা সম্ভব যাদের, আমি তাদের কথা যদি বলি, যে সমস্ত স্থায়ী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচাররা ডিএর জন্য মামলা লড়ছেন, তাদের নিয়োগের শর্তে সেটাই ছিল। ডিএনএস অ্যালাউন্স শব্দটা কিন্তু তাদের নিয়োগের শর্তে এবং নিয়মাবলীতে এবং নিয়ম নীতির মধ্যে, অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশন, সেসব সমস্তই লিপিবদ্ধ আছে। তবু তারা সেটা পাচ্ছে না। সেটার জন্য তারা অবশ্যই কোর্টে গিয়ে সাবমিট করতে পারবে যে এই মশাই দেখুন, এই তো সরকার তো বলেছিল এইভাবেই আমরা নিয়োগ হয়েছে, আমরা তো এটা পাই, কেন দিচ্ছে না? অতএব মহামান্য আদালত আমরা যাতে এটা পাই সে ব্যবস্থা করুন। তাতেও বিধিবাম সেই ডিএ মামলাতে তাদের জয়লাভ করা উচিত, জয়লাভ করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীও তারা এখনো পর্যন্ত ডিএটা পাচ্ছে না। যেখানে এইরকম পরিবেশ, এরকম আবহাওয়া, এরকম একটা বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে সদিচ্ছার অভাবের পরিমণ্ডল পরিলক্ষিত হচ্ছে, সেখানে আইন কানুন বা কোর্ট কাছারি করে বেতন বৃদ্ধি করা কার্যত অসম্ভব বলে আমি মনে করি। ডিএ মামলায় 25% ডিএ সেটা দিতে গিয়ে 14 বার কোর্টে ছুটতে হয় সরকারকে, সময় চাইতে হয়। কারণ এই মুহূর্তে অর্থের অভাব আছে, এই ধরনের যুক্তি দেখে সেখানে যারা কোর্টে গিয়ে বেতন বৃদ্ধির জন্য লড়বার চেষ্টা করবেন, তাদের যেখানে জিতবার কোনো রকম প্লাস পয়েন্ট নেই, সেখানে সরকার কি মনোভাব গ্রহণ করতে পারে, কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেটা সহজে অনুমেয়। তবে যে সেক্টরই হোক, যে ডিপার্টমেন্টেরই হোক, বেতন বৃদ্ধি করার সোজা পথ কোর্ট নয়।
শুভবুদ্ধি মানুষ হিসাবে আমি প্রত্যেকটা প্যারা টিচার বা প্রত্যেকটা এসএসকে এমএসকে টিচার, শিক্ষা বন্ধু বা একাডেমিক সুপারভাইজার যারা আছেন প্রত্যেককে আমি অনুরোধ করব যে তাদেরকে নিজেদেরকে নিজের বোধ বুদ্ধিকে বিশ্লেষণ করে দেখতে বলবো কোনটা সম্ভব কোনটা অসম্ভব। আমি সম্ভব বলে মনে করি যে চাওয়া, দাবি আদায়ের পথ অনুসরণ করা। চিরকাল যে চেয়েছে সে পেয়েছে, যে ছেলে কাঁদে সেই ছেলে মায়ের দুধ পায়। সাধারণত যে কাঁদে না সে ছেলে খুব একটা সুবিধা করতে পারে না। সেক্ষেত্রে যদি বেতন বৃদ্ধি করতে হয়, শুধু বেতন বৃদ্ধি নয়, যে কোনো প্রাপ্যকে আদায় করতে গেলে চাইতে হয়, সেই চাওয়াটাকে অত্যন্ত জোরালো হতে হয়। অর্থাৎ যেই চাওয়াটা জোরালো হয়ে উঠবে তখন সেটা আন্দোলনে রূপান্তরিত হবে। এই চাওয়ার আন্দোলন ছাড়া কোনোদিন আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে? কোথাও কোনো জিনিস কোনোভাবেই পাওয়া যায় না। যে রাজ্য সরকারের কাছে আজ আমরা চাইছি বা আপনারা চাইছেন, সাধারণ মানুষ চাইছে, সাধারণ মানুষ নয়, যারা বেতন বৃদ্ধির সঙ্গে যুক্ত, অর্থাৎ সাধারণ মানুষই বটে, অসাধারণ কিছু নয়, তারা দাবি অনুযায়ী তার বেতনটা বাড়াতে বলতে পারে। তার কারণ স্থায়ী শিক্ষকরা যদি ডিএনএস অ্যালাউন্সের দাবি করতে পারে যে হ্যাঁ তোমরা এই মহার্ঘ ভাতাটা তোমরা দিচ্ছ না কেন, যেখানে চালের কেজি ছিল 30 টাকা সেটা হয়েছে 70 টাকা, অতএব এই 40 টাকাটা কোথা থেকে আসবে? যেখানে কাঁচা লঙ্কার কেজি ছিল কত 2 টাকা, সেটা এখন 150 টাকা, বাকি টাকাটা কোথা থেকে আসবে, কে দেবে? সেটা চাইতেই পারে ডিএনএস অ্যালাউন্স হিসাবে। তেমনি সমগ্র শিক্ষার অন্তর্গত সমগ্র শিক্ষক কুল বা আরো অন্যান্য কর্মচারীরা অবশ্যই চাইতে পারেন যে আমার চালের দাম বাকি 30 টাকাটা কে দেবে, এটা আপনাকে দিতে হবে, আপনি দিতে বাধ্য। অতএব এটা নিয়ে আন্দোলন করাটা সাজে এবং জোরালো আন্দোলন। অতএব আন্দোলনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে তার কাছে আন্দোলন করেই এগুলো পাওয়া যেতে পারে, নতুবা নয় বলেই আমার মনে হয়। সুতরাং বেতন বাড়বে, দাবি আদায় করতে হবে, চাইতে হবে, সেটা করে গিয়ে নয়, সেটা চাইতে হবে চাওয়ার জায়গায় গিয়ে। ঠিক যেখানে চাওয়া দরকার সেখানে গিয়ে চাওয়াটা জোরালোভাবে চাইলেই যে দেবার, অর্থাৎ গৌরী সেন, তিনি দিতে বাধ্য এবং দেবেন। অতএব বেতন বাড়বে, সময়ের অপেক্ষা।